আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার হাতে জিনিসটা দেখে তিশা পুরোপুরি হতভ্রম হয়ে যায়। ও ভাবতেই পারেনি এমন একটা জিনিস ওর জন্য আমি আনবো। তিশা একবার আমার দিকে আরেকবার জিনিসটার দিকে তাকাচ্ছে। কি বলবে আমাকে কিছুই বুঝতে পারছে না। আমি বললাম, কি হয়েছে? অমন করে কি দেখছো? তিশা বলে, না মানে এটা তো মেহেদি। আমি বললাম, হ্যাঁ মেহেদি। আজ আমি তোমার হাতে মেহেদি দিয়ে দেব। তিশা একটু অবাক হয়ে আমার দিকে তাকায়। আমি বললাম, এখানে অবাক হওয়ার কি আছে? আমি কি পারি না তোমার হাতে মেহেদি লাগিয়ে দিতে? তিশা কথা না বলে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে, কেমন যেন ইতস্তত করছে। আমি বললাম, আমি কিন্তু মেহেদি লাগাতে পারি না, মানে কোনো ফুল টুল আঁকতে পারি না। সে তারপরও কোনো কথা বলছে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে। আমি বললাম, অস্বস্তি বোধ করছো কেন? আমি কিন্তু তোমার স্বামী। বিয়ের পর একজন স্ত্রীর কাছে তার স্বামী সবচেয়ে আপন বন্ধু। এই বন্ধুর সাথে হেসে কথা বলতে হয়, আর বিষণ্ণতা লুকিয়ে রাখতে হয়। আসার সময় মেহেদি নিয়ে আসলাম তোমার হাতে লাগাবো বলে। দেখি, হাত দাও, তোমাকে মেহেদি দিয়ে দেই। যদিও আমি মেহেদি দিতে পারি না। আচ্ছা, আমি মেহেদি যেমনই দিয়ে দেই, যদি হাত বিশ্রী দেখায় তাহলে কি মন খারাপ করবে? সে মাথা নাড়িয়ে বোঝায়, না। আমি ওর হাত ধরে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম কোন হাতে আমি মেহেদি দেব। আমাকে চুপচাপ চোখ বন্ধ করে ভাবতে দেখে তিশা বলে, কি হলো? আমি বললাম, না কিছু না, আসলে আমি ভাবছি কোন হাতে মেহেদি দেব। এবার আমি ওর বাম হাত ছেড়ে দিয়ে ডান হাত ধরে আমার পায়ের উপরে রাখলাম। এরপর আমি মেহেদির টিউবটা খুলে ওর হাতে এলোমেলো করে এঁকে দিচ্ছি। মেহেদির কালার দেখে তিশা বলে, এই মেহেদির কালারটা এমন কেন? কোনো মেহেদির কালার নেই, মেহেদির কোনো গন্ধ নেই, কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ। এটা কিসের মেহেদি? আমি বললাম, এটা এটা স্পেশাল মেহেদি। এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি বিশেষ করে তোমার জন্য। তবে হ্যাঁ, একটু জ্বালা করবে। আর এই মেহেদির রং এত সহজে যাবে না, দেখে নিও তুমি। তিশা বলে, হুম। আমি ওকে মেহেদি দিয়ে দিচ্ছি, আর সে এই দৃশ্যটা চুপ করে তার চোখে এঁকে নিচ্ছে। এলোমেলো করে মেহেদি দেওয়ার কারণে পুরো হাতে মেহেদি লাগাতে তেমন একটা সময় লাগলো না। আমি বললাম, মেহেদি লাগানো সুন্দর হচ্ছে না, তাই না? তিশা বলে, কে বলেছে? খুব সুন্দর হয়েছে। আমি ওর চোখে তাকিয়ে একটু রাগি রাগি ভাব নিয়ে বললাম, মিথ্যে বলছো কেন? এটাকে সুন্দর বলে? তুমি দেখছি সত্যিটাই বলতে পারো না। খুব খারাপ তিশা, খুব খারাপ। আর কখনো মিথ্যে বলবে না, কেমন? আমার কথার কি প্রতি উত্তর দেবে সে বুঝতে পারে না। আমি মেহেদি লাগাতে লাগাতে বললাম, আমার কাছে কথাটা লুকিয়ে রেখেছো কেন বলো তো? তিশা এবার একটু ভ্যাবাচাকা খেয়ে যায়। তিশা আমতা আমতা করে বলে, কোন কথা? আমি মুচকি হেসে বললাম, আজ থেকে 3 দিন আগে আমি বাসায় 30 মিনিট আগে এসেছি, কিন্তু তোমাকে বাসায় দেখতে পাইনি। আমি বসে বসে তোমার জন্য অপেক্ষা করতে লাগলাম। ঘড়ির কাঁটা বরাবর 30 মিনিট পার হওয়ার পর তুমি বাসায় আসো। তুমি আসার পর যখন তোমাকে জিজ্ঞেস করলাম যে কোথায় গিয়েছিলে, তখন তুমি বলো বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলে। তোমার কথা শুনে আমি আর কিছু বলিনি, কিন্তু এতটা সময় পার হয়ে গেল, অথচ তুমি আমার কাছে এখনো সত্যটা বলনি। আমি অপেক্ষা করেছিলাম তোমার সত্যটা শোনার জন্য। ভেবেছিলাম তুমি নিজে থেকে আমাকে সত্যিটা বলবে। আমি কিন্তু সেদিন ঠিকই তোমাকে দেখেছি বেলকনি থেকে, তোমার পুরনো বয়ফ্রেন্ডের সাথে। তার বাইকের পেছনে তার কাঁধে হাত রেখে বসেছিলে। এই হাত ওর কাঁধে রেখেছিলে, তাই না? আমার কথা শুনে তিশা চুপ করে থাকলো। এই চুপ থাকার অর্থ আমি বুঝতে পারলাম না। আমি বললাম, উত্তর দাও। তিশা তারপরেও চুপ করে আছে। এদিকে সে হাত বারবার নাড়ছে। বুঝতে পারলাম ওষুধ কাজ করতে শুরু করেছে। আমি ওর হাত শক্ত করে ধরে আছি।
ধীরে ধীরে ওর হাতের জ্বালা বাড়ছে, সাথে ওর ছটপটানি। চোখের কোণায় জল চিকচিক করছে, কিন্তু মুখে টু শব্দ করছে না। আমি বললাম, কি ভুল হয়ে গেছে? তিশা মাথা নেড়ে বুঝায় ভুল হয়ে গেছে। আমি মুচকি হেসে বললাম, আর এমন করবে না কেমন? তুমি জানো, কেউ আমার সাথে এমন করলে না আমার খুব রাগ হয়। এমনিতে আমি মানুষটা অনেক ভালো, কিন্তু এই ভালো মানুষটার রাগ যখন বেড়ে যায় তখন কি করে ফেলি নিজেও ভেবে পাই না। পরে আমি খুব অনুশোচনা করি, এই কাজটা কি আমিই করেছি? আমাকে এমন অনুশোচনায় ফেলবে না, ঠিক আছে? আমার কথা শুনে আর আমার মুখ দেখে তিশা ভয় পেয়ে যায়। আমি বললাম, এই দেখো, মেয়ে ভয় পেয়েছে। এদিকে হাতের জ্বালা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। এতক্ষণ যাও দাঁত মুখ খিচে হজম করছিল, এখন আর পারছে না। অন্যদিকে হাতও ছাড়াতে পারছে না, কারণ আমি হাত শক্ত করে ধরে আছি। তিশা এবার কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, আমার হাতে জ্বালা করছে, আমার হাত ছেড়ে দিন, আমি হাত ধোবো। আমি বললাম, সে কি, এই মাত্র মেহেদি লাগালাম, ভালো করে কালার না আসার আগেই ধুয়ে ফেলবে? ভেরি ব্যাড তিশা, ভেরি ব্যাড। আরেকটু অপেক্ষা করো। তিশা বলে, আমি আর পারছি না, হাত জ্বলে যাচ্ছে আমার, প্লিজ আমাকে হাত ধুতে দিন। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, না না না, এত তাড়াতাড়ি তো হাত ধুয়ে ফেলা চলবে না। তুমি জানো, বাজারে কিন্তু অনেক মেহেদি কিনতে পাওয়া যায়, একদম সস্তা, মাত্র 50 টাকা। কিন্তু আমি সেগুলো না কিনে 50,000 টাকা খরচ করে এই স্পেশাল মেহেদিটা বানিয়েছি, একমাত্র তোমার জন্য। তুমি জানো এই মেহেদিতে আমি কি মিশিয়েছি? তিশা বলে, আমি এখন কিচ্ছু শুনতে চাই না, আমাকে হাত ধুতে দিন প্লিজ, জ্বলে যাচ্ছে আমার হাত, আমি যে আর পারছি না। আমি বললাম, সেটা হচ্ছে না, যতক্ষণ না আমি চাইবো ততক্ষণ পর্যন্ত তুমি হাত ধুতে পারবে না। এই হাত তুমি রেখেছিলে ওর কাঁধে, মনে আছে? আসলে কি জানো, আমি চোখ বন্ধ করে তখন এটা অনুভব করছিলাম যে তুমি কোন হাত রেখেছো ওর কাঁধে। তিশা বলে, আমি বুঝতে পারছি না আমার হাত এভাবে জ্বলছে কেন, কি মিশিয়েছেন আপনি মেহেদিতে? আমি বললাম, অ্যাসিড, তাই তো মেহেদি থেকে পোড়া পোড়া গন্ধ আসছিল। অ্যাসিড যেখানে পড়ে সেখানটায় জ্বলে যায়, আর এ তো সামান্য মেহেদি, তাই তো জ্বলে রাখ হয়ে গেছে। এই শাস্তিটা তোমার প্রাপ্য ছিল, কারণ তুমি অন্যায় করেছ। 1, তুমি আমার থেকে কথা গোপন করেছ। 2, আমার অনুমতি না নিয়ে বাহিরে গেছ। 3, আমার অবর্তমানে বাইরের পরপুরুষের সাথে দেখা করতে গিয়েছ। 4, তার বাইকে তার পেছনে বসে তার কাঁধে হাত রেখে তুমি এসেছ। আর 5 হলো আমাকে মিথ্যে বলেছ। তুমি জানো আমি মিথ্যে বলা একদম পছন্দ করি না। জানি না আমার কথাগুলো কতটুকু ওর কানে গেছে, কারণ তিশা পাগলের মতো ছটফট করছে। অ্যাসিড খুব খারাপ জিনিস, আগুনে ঝলসাতে তবুও সময় লাগে, কিন্তু অ্যাসিডে কোনো জিনিসকে ঝলসাতে বেশি সময় লাগে না। এতক্ষণে নিশ্চয়ই তিশার হাতের উপরের চামড়া পুড়ে নিচের মাংস পর্যন্ত পুড়ে গেছে, তাই আমি ওর হাত ছেড়ে দিলাম। সে দৌড়ে গিয়ে বেসিনে নিজের হাত ধুতে থাকে, ঠান্ডা পানি ছেড়ে দিয়ে তার নিচে হাত ধরে রাখে, চোখ বন্ধ করে একটু শান্তি অনুভব করে। ধীরে ধীরে হাতের মেহেদি চলে গিয়ে ঝলসানো হাত স্পষ্ট হতে থাকে। তিশা তখনও চোখ বন্ধ করেছিল। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে হাতের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠে, ওর হাত পুরো ঝলসে গেছে, উপরের চামড়া আর মাংস টুকরো টুকরো হয়ে পানির সাথে ভেসে যাচ্ছে, সাথে দলা পাকানো কালশিটে রক্ত। এসব দেখে আর নিজেকে স্থির রাখতে পারল না, সেখানে মাথা ঘুরে পড়ে যায় আর সাথে সাথে জ্ঞান হারায়। এতক্ষণ যাও ওর কান্নার শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন আর পাচ্ছি না, তাই আমি উঠে গেলাম কি হয়েছে দেখার জন্য। গিয়ে দেখি ঝলসানো হাতে নিয়ে তিশা অজ্ঞান হয়ে পড়ে আছে মেঝেতে। বেসিনের টিউব কল থেকে এখনো পানি পড়ছে, আমি সেটা বন্ধ করে দিলাম। এরপর কোমরে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর প্রতি আমার রাগ এখনো বিন্দু পরিমাণ কমেনি, তাই আমি ওকে ওখানে রেখেই রুমে চলে গেলাম। একটুখানি মায়াও হলো না আমার। আমি আগেই বলেছি, রেগে গেলে আমি পুরো সাইকো, তখন আমার মধ্যে কোনো মানুষ বসবাস করে না।
তখন আমি হয়ে যাই নিকৃষ্ট কোনো হিংস্র প্রাণী, যার মধ্যে দয়া মায়া মনুষ্যত্ববোধ কিছুই অবশিষ্ট নেই। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়লাম। এত কিছুর মাঝে খেতেও মন চাইছে না। বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। রাত তখন কয়টা বাজে আমি জানি না। আমি তো গভীর ঘুমে মগ্ন হয়ে আছি। ঘুমানোর আগে জানালা বন্ধ করতে ভুলে গেছি। এমনকি বেলকনির দরজাও খোলা। হঠাৎ আচমকা ধুম করে আওয়াজ হলো। তাতেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরেও আওয়াজটা হয়ে চলেছে। এবার আমি দু হাতে চোখ মুছে চোখ খুলে দেখি বেলকনির দরজা খোলা, আর বাহিরে খুব তেজ হাওয়া চলছে। যত সম্ভব বৃষ্টি হবে। বাহিরের হাওয়ার কারণে বেলকনির দরজা একবার বন্ধ হচ্ছে, আরেকবার খুলছে। তাই আমার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9:30 বাজে। এত কিছুর মাঝেও তিশার কথা আমার একটুও মনে নেই। হঠাৎ পাশে চোখ পড়তেই দেখি তিশা আমার পাশে নেই। এবার আমার একে একে সব মনে পড়ল। ততক্ষণে আমার রাগ কোথায় যেন উধাও হয়ে গেছে। কিন্তু আমি যা করেছি তার জন্য এবার আমার অনুশোচনা হতে লাগলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে নিচে নেমে দেখি তিশা এখনো অজ্ঞান হয়ে বেসিনের সামনে পড়ে আছে। আমি ছুটে ওর কাছে গেলাম। মেঝেতে বসে ওর গায়ে হাত দিয়ে দেখি পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। ঠোঁট জোড়া কালশিটে নীল বর্ণ ধারণ করেছে। ওর হাতের দিকে চোখ পড়তেই আমার কলিজাটা কেঁপে উঠল। এই জঘন্যতম কাজটা যে আমি করেছি রাগের মাথায়, আমার বুঝতে বাকি রইল না। এটা আমি কি করে ফেললাম? কেন যে আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না? কি করব আমি এখন? আমি আর ভাবতে পারছি না। ওকে এভাবে মেঝেতে আর কিছুক্ষণ ফেলে রাখলে নির্ঘাত ঠান্ডা লেগে যাবে। আমি ওকে পাজা কোলে করে বেডরুমে নিয়ে গেলাম। খাটে শুইয়ে দিয়ে আলমারি থেকে ডাবল কম্বল বের করে ওর গায়ে জড়িয়ে দিলাম। তারপর তাড়াতাড়ি হসপিটালে ফোন করলাম, ইমার্জেন্সি ডাক্তার পাঠানোর জন্য বাড়িতে। প্রায় 10-15 মিনিট পর ডাক্তার এলো। যেহেতু ওই হসপিটালে আমাদের চেনা পরিচিত লোক আছে, তাই যখনই ফোন করি তখনই ডাক্তার চলে আসে। আমি নিচে গিয়ে ডাক্তারকে উপরে নিয়ে আসি। বেডরুমে নিয়ে আসার পর ডাক্তার বলে, কি সমস্যা? আমি বললাম, হাত পুড়ে গেছে। ডাক্তারকে আমি ওর হাত দেখালাম। ওর হাত দেখার সাথে সাথে ডাক্তারের মুখ বিকৃত করে বলে, উফ, কি বেদনাদায়ক! কিভাবে পুড়লো এটা? আমি বললাম, কিভাবে পুড়েছে সেটা জানার প্রয়োজন নেই আপনার। আপনার কাজ হলো এটাকে ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া। ঘা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য মেডিসিন আর ক্রিম দেওয়া। ডাক্তার বলে, দেখুন, আমি ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিচ্ছি, ঘা শুকানোর জন্য মলম মেডিসিন সব দিচ্ছি। কিন্তু কি জানেন, হাতের ঘা শুকিয়ে যাবে, কিন্তু এই গর্ত সহজে পূরণ হবে না। আপনি দেখতে পাচ্ছেন হাতের চামড়া মাংস পুড়ে গিয়ে হাড্ডি দেখা যাচ্ছে। আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? ডক্টর বলে, আমি বলছি ওনাকে হসপিটালে ভর্তি করান। আমি বললাম, সেটা পরে দেখা যাবে। আপনি এখন আপাতত ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিন, প্লিজ। আর দেরি করবেন না। ডাক্তার আমার কথা মতো ড্রেসিং আর ব্যান্ডেজ করে মেডিসিনের একটা ফর্দ ধরিয়ে দিয়ে চলে গেল। যাওয়ার সময় বলে গেল 2 দিন পর পর ড্রেসিং করে ব্যান্ডেজ করাতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর আমি সোজা উপরে চলে আসি। তিশার সামনে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছি। আজ আমি ওকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। বিয়ের এখনো 1 মাস হলো না, তার আগেই আমি ওকে এত বড় একটা শাস্তি দিলাম। কি করে যে আমি ওর কাছে ক্ষমা চাইব তা আমি নিজেও জানি না। আমি এবার ওর মুখের সামনে হাঁটু গেড়ে মেঝেতে বসলাম। ওর ব্যান্ডেজ করা হাত আমার হাতে নিয়ে অন্য হাতে হাত বুলাতে লাগলাম। মুখের কাছে এনে গভীরভাবে একটা চুম্বন করলাম। আচ্ছা, আজকের পর থেকে ও আমাকে কি ভাববে? নিশ্চয়ই আমাকে আজকের পর থেকে খুব ভয় পাবে। আমাকে দেখলেই ভয়ে পিছিয়ে যাবে, নাকি আমার সাথে কথা বলবে না? আচ্ছা, যদি ও আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? না না, আমি এসব কি ভাবছি? ও আমাকে ছেড়ে যাবে না। ওর জ্ঞান ফিরলেই আমি ক্ষমা চাইব। কথাগুলো মনে মনে ভেবে আমি উঠে পড়লাম।
রাত এখন 11টা বাজে। এখনও ওর জ্ঞান ফিরছে না। এবার আমি ওর পাশে শুয়ে পড়লাম। আজকে আর মাঝখানে বালিশ দেওয়া হয়নি, কারণ আজ আমি তিশাকে আমার বুকে নিয়ে ঘুমোবো। ওর শরীর যে এখনও ঠান্ডা হয়ে আছে, ওর এখন একটু উষ্ণতার দরকার। তাই আমি ওকে আমার বুকের ভেতর ভরে নিলাম। বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, সাথে দমকা হাওয়া, যার ফলে প্রচুর ঠান্ডা পড়ছে। তিশাকে বুকে নিয়ে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। ওর মুখের দিকে অপলকহীনভাবে তাকিয়ে আছি। তিশার শরীরের মিষ্টি গন্ধটা বারবার আমার নাকে এসে লাগছে। আমাকে ওর প্রতি দুর্বল করে দেওয়ার জন্য ওর শরীরের এই মিষ্টি গন্ধটাই যথেষ্ট। আমি এবার ওকে 4 হাত পায়ে আষ্টে পিষ্টে পেঁচিয়ে জড়িয়ে ধরলাম। কপালে আলতো করে চুমু দিয়ে ওর বন্ধ করা চোখের দিকে তাকিয়ে রইলাম। আবার ওর কপালে ছোট ছোট করে আলতো করে চুমু দিলাম কয়েকটা। ওর গাল আমার গালের সাথে লাগিয়ে চেপে ধরে রাখলাম। আমি ওর কানের কাছে ফিসফিস করে বললাম, আই লাভ ইউ তিশা, আই লাভ ইউ সো মাচ, বাট আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। আমাকে ক্ষমা করে দাও। আজ আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। রাগের মাথায় তোমাকে কষ্ট দিয়ে এখন সেই কষ্টে আমি ভুগছি। আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আমি তোমাকে ভালোবাসি তিশা, খুব বেশি ভালোবাসি। কথাগুলো বলতে বলতে কখন যে চোখ থেকে 2 ফোঁটা জল ওর মুখের উপর পড়ল বুঝতে পারলাম না। এক সময় নানান কথা চিন্তা করতে করতে ওকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সারা রাত তিশাকে আমার বুকে রেখেই ঘুমিয়েছি। ভোরের দিকে তিশার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই দেখে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছি। তারপর হাতের দিকে তাকিয়ে দেখে ওর হাত ব্যান্ডেজ করা। এবার ওর মনে পড়ল কালকে রাতের কথা। ও তো বেসিনের কাছে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তাহলে বেডরুমে খাটের উপর এলো কি করে? আর আমার হাত ব্যান্ডেজ করলো কে? কথাগুলো ভেবে এবার ও আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, এই লোকটাকে দেখে কেউ বলবে যে লোকটা কতটা খারাপ? সামান্য একটা বিষয় নিয়ে এত ভয়াবহ শাস্তি কেউ কাউকে দেয়? আমি তো ভাবতেই পারিনি ভালো মানুষের মুখোশের আড়ালে এত ভয়ানক একটা মুখোশ আছে। আচ্ছা, আমার এখন কি করা উচিত? এই লোকটার সাথে সংসার করা উচিত, নাকি এই লোকটাকে ছেড়ে চলে যাওয়া উচিত? আজ সামান্য একটা ভুলের জন্য এত বড় একটা শাস্তি দিল আমাকে। যদি আবার কোনো ভুল করি তাহলে কি অপেক্ষা করছে আমার জন্য? আচ্ছা, ওনার কি একটুও লজ্জা করছে না আমাকে এতটা কষ্ট দিয়ে আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমোতে? তিশা কথাগুলো ভেবে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল। তারপর উঠে ওয়াশরুমে গেল। এক হাত ব্যান্ডেজ করা, তাই অন্য হাত দিয়ে কোনোরকম ব্রাশ করে মুখ ধুয়ে বেরিয়ে এলো। এরপর চুপটি করে খাটের এক কোণে বসে রইল। এখনো ভোরের আলো ফোটেনি। এদিকে আমার গায়ের উপর থেকে কম্বল সরে গেছে, তাই আমি ঠান্ডায় কুকরিয়ে জড়থর হয়ে ঘুমিয়ে আছি। এটা দেখে তিশা উঠে এসে আমার গায়ে কম্বল টেনে দিল। তারপর ঠিক আগের জায়গায় গিয়ে বসে পড়ে। ওর হাত এখনো কনকন করে ব্যথা করছে, হালকা হালকা এখনো জ্বালা করছে। দেখতে দেখতে সকাল 7:30 বাজে। তিশা এবার রান্নাঘরে গেল আমার জন্য চা বানাতে। কারণ যদি সকালে চা না পেয়ে আমি আবার রেগে যাই, তাই। একটা মেয়ে তার স্বামীকে কতটা ভয় পেলে নিজের কষ্ট যন্ত্রণাকে আড়াল করে স্বামীর খেদমত করে, তা তিশাকে দেখলেই বোঝা যায়। সে যে এখন আমাকে বাঘের মতো ভয় পায়। কাল যে রূপ আমার দেখেছে, এরপর আর বুঝতে বাকি রইল না যে রেগে গেলে আমি কি কি করতে পারি। তিশা কোনো রকম চা বানিয়ে আমার জন্য নিয়ে এলো উপরে। চাটা টেবিলের উপর রেখে আমাকে ডাকলো। যদিও ওর মন চাইছে না আমার সাথে কথা বলতে, কিন্তু ওই যে ভয়, তাই সে আমাকে ডাকে। এই যে শুনছেন, সকাল হয়ে গেছে, আপনার চা নিয়ে এসেছি, উঠে পড়ুন, চা ঠান্ডা হয়ে যাবে। কয়েকবার ডাকার পর আমার ঘুম ভাঙল। আমি উঠে বসে চোখ খুলে দেখি তিশা বাঁ হাতে আমার চায়ের কাপ ধরে আছে। এবার আমার চোখ পড়ল ওর ব্যান্ডেজ করা হাতের দিকে। আমি ঝটপট উঠে দাঁড়ালাম। তারপর ওর হাত থেকে চায়ের কাপটা টেবিলে রেখে ওকে খাটে বসিয়ে দিলাম।
আমি এবার মেঝেতে ওর পায়ের কাছে বসে পড়লাম। আমার এমন কাণ্ড দেখে তিশা আবার হকচকিয়ে যায়, মনে মনে ভয়ও পাচ্ছে এটা ভেবে যে আবার কি হতে চলেছে। এদিকে আমি ওর পায়ের কাছে বসে ওর ব্যান্ডেজ করা হাতের উপর হাত রেখে হাত বুলাতে থাকি। কি বলে কথা শুরু করব আমি বুঝতে পারছি না, মাথা নিচু করে আছি অপরাধীর মতো। হঠাৎ তিশা আমতা আমতা করে বলে, কি 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 হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? এই কথাটা আমার জিজ্ঞেস করা উচিত ছিল ওকে, সেখানে ও আমাকে জিজ্ঞেস করছে আমার কিছু হয়েছে কিনা। এবার আমি সোজা ওর চোখে চোখ রাখলাম। আমি বললাম, ভুল হয়ে গেছে আমার, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। রাগের মাথায় এমন একটা জঘন্য কাজ করে ফেলেছি আমি 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 এখন কি বলে তোমার কাছে ক্ষমা চাইব? জানি না আমি আদতেও ক্ষমার যোগ্য কিনা। তারপরেও বলছি, আই এম সরি, আই এম রিয়েলি রিয়েলি সরি। বিশ্বাস করো, রেগে গেলে আমি নিজের মধ্যে নিজেই থাকি না। আমি তখন বুঝতেই পারি না আমি কি করছি, এটা আমার করা উচিত কিনা। করে ফেলার পরে তখন আমার অনুশোচনা হয় যে আমি এটা কি করে ফেললাম। কিন্তু আমার কি দোষ বলো? আমি তো তোমার বয়ফ্রেন্ডকে একটা চাকরি দিয়েছিলাম, তোমাদের সম্পর্কটাকে একটা নাম দিতে চেয়েছিলাম, কিন্তু সেই জায়গায় যে সে পাল্টি দেবে আমি কি করে জানবো? তোমার বয়ফ্রেন্ডের প্রতি তো তোমার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু তোমার এই বিশ্বাসের মর্যাদা রেখেছে ও? আচ্ছা, এই কথা বাদ দাও। তোমার সাথে আমার বিয়ে হয়েছে 30 দিন হয়েছে আজ। এই 30 দিনে আমার প্রতি তোমার চোখে ভালোবাসাটা দেখতে পাইনি আমি। আচ্ছা, তুমি আমাকে বলো, এই 30 দিনে আমি চাইলেই তোমাকে আমার নিজের করে নিতে পারতাম, তার জন্য তুমি আমাকে বাধাও দিতে পারতে না, কারণ আমি তোমার স্বামী, আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর। কিন্তু আমি সেটা করিনি। জোর করে সব পাওয়া যায়, কিন্তু কারো ভালোবাসা পাওয়া যায় না। আমি চুপ হতেই হঠাৎ তিশা আমাকে যা বলল তা শুনে নিস্তব্ধ হয়ে গেলাম আমি। ভাবতে পারিনি এমন কিছু বলবে ও আমাকে। মেয়েটি এমন কেন? ওর চাহনির গভীরতা দেখে আমি পুরো হতভ্রম হয়ে পড়ি। এমন আচরণ করছে যেন যেন কি বলবো আমি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।